সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ৯৫ ঘণ্টা ৫০ গ্রাম, একটা অবৈধ সরকার যারা জনগণের পরোয়া করে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দুর্নীতির মামলায় সাবেক আইনজীবী বেনজিরের বিচার শুরু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংস্কার নয় ক্ষমতার দিকেই বিএনপির ঝোঁক বেশি, আক্তার হোসেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সিলেটে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি চীনের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের ১৪ দফা শান্তি পরিকল্পনা পর্যালোচনা করবেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। শেরপুরের ৫০টা গ্রামে ৪ দিন ধরে বিদ্যুৎ নেই। ৯৫ ঘণ্টা পেরিয়ে গেছে। মানুষ ফ্যানের নিচে ঘুমাতে পারছে না, মোবাইল চার্জ দিতে পারছে না, এসএসসি পরীক্ষার্থী পড়তে পারছে না। পল্লী বিদ্যুতের লাইনম্যানের দেখা নেই। জেনারেল ম্যানেজার বলছেন কিছু এলাকায় বিদ্যুৎ নেই, এটা সত্যি। ব্যাস এটুকুই, এর বেশি কথা নেই তাদের কাছে। এই সরকার ক্ষমতায় এসেছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে, এমন একটা নির্বাচনের মাধ্যমে যেখানে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। সাধারণ মানুষ ভোট দিতে যায়নি, কেন্দ্রে কেন্দ্রে শূন্যতা ছিল। কিন্তু তাতে কিছু আসে যায়নি। বিএনপি তার নিজস্ব কায়দায় ক্ষমতার চেয়ারে বসে গেছে। আর বসার পর থেকে এই দলটি যা করছে, শেরপুরের অন্ধকার গ্রামগুলো তার একটা ছোট কিন্তু নির্মম উদাহরণ। বিএনপি কোনো নতুন দল না। এই দলের জন্ম সেনানিবাসে জিয়াউর রহমানের হাতে, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে। সেই শুরু থেকেই এই দলের সাথে জনগণের সম্পর্কটা ছিল উপর থেকে নিচে চাপিয়ে দেওয়া সম্পর্ক। ক্ষমতায় থেকে দুর্নীতি করো, সন্ত্রাস পোষো, আর ভোটের সময় যা করার করো। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং এবার গণরায়ের ধার না ধরে সরাসরি একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। এই সরকারের মন্ত্রীরা বসে আছেন ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। শ্রীবর্দীর সোহেল ৩ দিন ধরে অন্ধকারে বসে আছেন, সেটা তাদের ঘুমে ব্যাঘাত ঘটায় না। ঝিনাইগাতির আতিক আকন্দ বলছেন খুব তাড়াতাড়ি যেন বিদ্যুৎ আসে, কিন্তু সেই অনুরোধ শোনার মানুষ কোথায়? যে সরকারের বৈধতাই নেই জনগণের কাছে, সে সরকার জনগণের কথা শুনবে কোন দেয়? এমনিতেই শেরপুরের এই এলাকাগুলোতে স্বাভাবিক সময়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং চলে, মানে আধা দিনের বেশি বিদ্যুৎ থাকে না এমনিতেই। সেই বাস্তবতায় কাল বৈশাখীর পর ৪ দিন অন্ধকার মানে একটা গোটা জনপদ কার্যত থমকে যাওয়া। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মীরা মাঠে নেই, মেরামত হচ্ছে না, কোনো জবাবদিহি নেই। এটা কি শুধু প্রশাসনিক ব্যর্থতা? না, এটা একটা সরকারের পুরো চরিত্রের প্রতিফলন। যে সরকার জনগণের ভোটে আসেনি, তাই জনগণের কাছে দায়বদ্ধ থাকার কোনো কারণ তারা খুঁজে পায় না। পরীক্ষার্থী সুমন মিয়া বলছে সে পড়তে পারছে না। এই কিশোরের ভবিষ্যৎ নিয়ে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই, থাকার কথাও না, কারণ সুমন মিয়া এই সরকারকে ভোট দেয়নি, দেওয়ার সুযোগ পায়নি, আর না দিলে তার কথা শোনার দায় এই সরকারের নেই। অন্তত তারা সেটাই মনে করে। বিএনপির এই মন্ত্রিসভা নামের প্রহসন চলছে। নাম সর্বস্ব মন্ত্রীরা দায়িত্ব পালন করছেন কিনা সেটা শেরপুরের অন্ধকার গ্রামগুলোই বলে দিচ্ছে। এদিকে কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা এলাকা। প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের থানা ঘেরাও এবং পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে বাস চলাচল। আজ রোববার দুপুরে তাকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। ফলে টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর ১২টার দিকে শাসনগাছা
এলাকার নিজ বাসা থেকে রেজাল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি। আটকের পরপরই তার সমর্থক এবং পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সংক্রান্ত অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটকের প্রতিবাদে দুপুরের দিকে শতাধিক নেতাকর্মী কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে জড়ো হন। তাদের সঙ্গে ছিলেন পরিবহন খাতের শ্রমিকদের একটি অংশ। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে থানার প্রধান ফটক সামনে অবস্থান নিয়ে কার্যত অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল আনোয়ার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনও তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়নি। এই বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হা বলেন, কোন অজ্ঞানভাবে তাকে আটক করা হয়েছে কারা খাওয়া পরিষ্কার নয়। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা এবং আঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হচ্ছে। আরও জানিয়ে দেব, দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজিরের বিচার শুরু। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হল। রবিবার ৩ মে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এদিন দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন হাফিজুল ইসলাম। চার্জশিটে বলা হয়েছে, বেনজির আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬,৪৫,৩৬,৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫,৭৪,৮৯,৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭,৫২,৬৮,৯৮৭ টাকার স্থাবর এবং ৮,১৫,৩১,২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫,৬৮,০০,০০০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬,৫৯,৪২,৬৬৮ টাকা। দায়বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪,৬৩,৫৬,৬৭৫ টাকা। ফলে বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত ১১,৪,৪,৪৩,৫৭৬ টাকা সম্পদ অর্জন করেন। এতে আরও বলা হয়েছে, বেনজির আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছে। এদিকে সংস্কার নয়, ক্ষমতার দিকে বিএনপির ঝোঁক বেশি আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন যে বিএনপি এখন সংস্কারের চেয়ে ক্ষমতা উপভোগ করতেই বেশি আগ্রহী। আজ রবিবার ৩ মে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জাতীয় কনভেনশনে তিনি এই মন্তব্য করেন। এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এই সম্মেলনে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ে আলোচনা করা হয়। আখতার হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে যে দায়িত্ব অর্পিত হয় তাকে কেবল ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে বিএনপি বের হতে পারছে না। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে জুলাই সনদে স্বাক্ষরের কথা বলেছেন তা সংস্কারের উদ্দেশ্যেই ছিল। অথচ বিএনপি এখন বারবার নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের অজুহাত দিচ্ছে। তার মতে, ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু মূল সিদ্ধান্তটি কার্যকর হওয়া উচিত। গণভোটের প্রশ্নে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেছেন, উচ্চকক্ষ গঠন, নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের মতো বিষয়গুলোতে আগে সবাই একমত হয়েছিল। এখন গণভোট হয়ে যাওয়ার পর কোনো একটি নির্দিষ্ট অংশে বিএনপির আপত্তি তোলা অযৌক্তিক। ক্ষমতায় আসার আগে বিএনপি গণভোটে হ্যাঁ বললেও এখন কেন দ্বিমত করছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আখতার হোসেন আরও বলেন, জনগণ কেবল নির্বাচনের অপেক্ষায় ৫ বছর বসে থাকবে না। বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক প্রতিটি পদক্ষেপ
দেখভাল করছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ দেখতে চায় তারা ভবিষ্যতে জনগণের জন্য কতটুকু কল্যাণকর আইন নিয়ে আসতে পারে। পরিশেষে তিনি স্মরণ করিয়ে দেন যে রাজনীতি মানে কেবল ক্ষমতা ভোগ করা নয়, বরং জন আকাঙ্ক্ষা পূরণ করা। এনসিপি সামনের দিনগুলোতে বিএনপির আইনি ও রাজনৈতিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করবে বলেও তিনি উল্লেখ করেন। আরও জানিয়ে দেব, হাম ও উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর। দেশে গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে 1 শিশু ও হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 294। 24 ঘণ্টায় মৃত্যুঞ্জয়ে 1166 জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 40,491 জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় মিষ্টিক হাম শনাক্ত হয়েছে 95 জনের। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,313 জনে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 50 জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 294 জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা 294। গত 24 ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত হয়েছে 1,166 জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 905 জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 865 জন। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 27,816 জন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 24,090 জন। এদিকে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষক সুদীপ চক্রবর্তী 3 দিনের রিমান্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। সুদীপ চক্রবর্তীকে রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানা পিশাই কাজী ইকবাল হোসেন তার 3 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির জন্য আজ দিন ধার্য করেন। আজ সুদীপ চক্রবর্তীর আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত 27 এপ্রিল সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানো হয়। এর আগে 26 এপ্রিল উত্তরবাড্ডা কেটে তাকে আটক করা হয়। গত 26 এপ্রিল রাজধানীর উত্তরবাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিঠি পাওয়া যায়। সেখানে লেখা ছিল, সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া। পরে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তার বাবা মোহাম্মদ গোলাম মুস্তাফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন। আরও জানিয়ে দেব, সিলেটের ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে 8 শ্রমিক নিহত। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা এলাকা। প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের থানা ঘেরাও এবং পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে বাস চলাচল। আজ রোববার দুপুরে তাকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। ফলে টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর 12টার দিকে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি। আটকের পরপরই তার সমর্থক ও পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সংক্রান্ত অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটকের প্রতিবাদে দুপুরের দিকে শতাধিক নেতাকর্মী কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে জড়ো হন। তাদের সঙ্গে ছিলেন পরিবহন খাতের শ্রমিকদের একটি অংশ। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কার্যত অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনবার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনও তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হচ্ছে। আরও জানিয়ে দেব, ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার। মাদক ব্যবসার সঙ্গে জড়িতের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা শহরের একটি বাসায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩ মে রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ৫ শতাধিক ইয়াবা বড়ি এবং ১০,০০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আরাফাত রহমান অভি। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব, বর্তমানে বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক। আরাফাত রহমানের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি। সানাউল্লাহ বলেন, ইয়াবাসহ গ্রেফতার হওয়া আরাফাত রহমান পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন। বর্তমানে তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহ সম্পাদক পদে আছেন। তার এমন অপকর্মের জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে। পাথরঘাটা থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে পুলিশ আরাফাত রহমানের বাসায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৫ শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০,০০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আরাফাত রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাকে আদালতে তোলা হবে। পুলিশ কারো রাজনৈতিক পরিচয় দেখে না। গ্রেফতার ব্যক্তি একজন মাদক বিক্রেতা, এটাই তার বড় পরিচয়। আরও জানিয়ে দেব, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি চীনের। চীনা কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে এর কড়া জবাব দিয়েছে বেইজিং। গতকাল সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে এবং নিজ দেশের প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। খবর আনাদোলু এজেন্সি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইনের প্রয়াক্কা না করে যুক্তরাষ্ট্র যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করছে, চীন সবসময়ই তার বিরোধিতা করে। তিনি ওয়াশিংটনকে এই ধরনের নীতিরণমূলক আচরণ এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। মূলত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন নিষেধাজ্ঞা জারি করে, যার কবলে পড়েছে চীনের অন্যতম বড় শোধনাগার হেংলি পেট্রোকেমিক্যাল সহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের অবৈধ তেল বাণিজ্য রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ব চীনের শানডং প্রদেশে অবস্থিত স্বতন্ত্র শোধনাগারগুলোকে লক্ষ্য করে এই বিধিনিষেধ দেওয়া হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় লিন জিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতার অপব্যবহার করছে। চীন সরকার তাদের কোম্পানিগুলোর আইনি অধিকার ও স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি হুঁশিয়ারি দেন। এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো নাবিক। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাঙ্কো জানিয়েছে, বর্তমানে ১০৫টির বেশি ট্যাঙ্কারে প্রায় ২,৪০০ জন নাবিক আটকে আছেন। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির প্রায় ২০% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এর অচল অবস্থা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলছে। অন্যদিকে ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের উপর অবরোধ আরোপ করে এবং একাধিক নৌযান আটক করে। পাশাপাশি কিছু জাহাজকে গতিপথ পরিবর্তন বা ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে যখন অস্থিরতা বিরাজ করছে, তখন চীনের তেল শোধনাগারগুলোর উপর এই আঘাত বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সংকটকে আরও ঘনীভূত করল। বেইজিং স্পষ্ট করে দিয়েছে, তারা এই ধরনের অবমাননা করা আচরণ মুখ বুজে সহ্য করবে না এবং প্রয়োজনে পাল্টা আইনি বা অর্থনৈতিক পদক্ষেপ নেবে। মূলত ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে চীনের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন এই কৌশলী পথ বেছে নিয়েছে।
এখন দেখার বিষয় হল আগামী 14 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠকে এই নিষেধাজ্ঞা ও জ্বালানি বাণিজ্যের বিষয়টি কিভাবে সমাধান করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের 14 দফা শান্তি পরিকল্পনা পর্যালোচনা করবেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে। ইরানে পাঠানো এই শান্তি প্রস্তাবটি শীঘ্রই পর্যালোচনা ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। শনিবার 2 মে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প লেখেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা শান্তি প্রস্তাব পাঠিয়েছে তা আমি শীঘ্রই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না, কারণ গত 37 বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে তার জন্য তারা এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এই মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাবে কী কী বিষয় রয়েছে সে সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর দুদেশের চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে। এদিকে ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যা করেছে তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য দেয়নি। আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না, তবে তারা খারাপ কিছু করলে অবশ্যই হামলার সম্ভাবনা রয়েছে। এদিকে ইরান তাদের 14 দফা নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি তারা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে নেবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। যুদ্ধবন্ধে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগাছির ফোন আলাপ। ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক ফোন আলাপে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ইরানে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও IRN জানিয়েছে, ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারোকে যুদ্ধবন্ধে তেহরানে নেওয়া নানা কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এ সময় আরাগাছি জোর দিয়ে বলেন, অঞ্চল জুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা পালন করা জরুরি। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারো চলমান কূটনৈতিক আলোচনা ও উদ্যোগের প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষের মধ্যে চলমান এই আলোচনা অচিরেই মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। লেবানন সহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ রবিবার 3 মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই 14 দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদী তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে, তারা কূটনৈতিক পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই হতে হবে। ইরানে দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের উপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে।